কল্পনা করুন তো, এমন একটা পৃথিবীর যেখানে ঘুম থেকে ওঠার পর আপনি আবিষ্কার করলেন আপনার চারপাশের আকাশ ছোঁয়া দেয়ালগুলো কোনো নিরাপত্তার প্রতীক নয়, বরং একটা বিশাল খাঁচা। আর সেই খাঁচার বাইরে ওত পেতে দাঁড়িয়ে আছে এমন কিছু সত্তা যাদের হাত থেকে বাঁচার কোনো পথ মানুষের জানা নেই। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি অ্যানিমে ইতিহাসের অন্যতম সেরা এবং হাড় হিম করা এক মাস্টারপিস অ্যাটাক অন টাইটানের প্রথম অধ্যায়ে। 100 বছর দীর্ঘ একটা শতাব্দী ধরে মানুষ নিজেদের বন্দি করে রেখেছে তিনটি বিশাল দেয়ালের পেছনে। তারা মনে করছে তারা সুরক্ষিত, তারা মনে করেছে তারা শান্তিতে আছে, কিন্তু এই শান্তির আড়ালে যে কত বড় অন্ধকার সত্য লুকিয়ে আছে তা কেউ কল্পনাও করতে পারেনি। গল্পের শুরুতেই আমরা দেখা পাবো এক সাধারণ ছেলে এরিন ইয়াগারের, যে একটা রহস্যময় দুঃস্বপ্ন দেখে কেঁদে ওঠে। সেই স্বপ্নের অর্থ সে নিজেও জানে না, কিন্তু প্রকৃতির প্রতিটি কোণ যেন জানান দিচ্ছিল এক মহা বিপর্যয়ে ধেয়ে আসছে। আজ এক শতাব্দীর সেই মিথ্যা অহংকার চূর্ণ বিচূর্ণ হতে চলেছে। মানুষের শান্ত জীবন কিভাবে এক নিমেষে অস্থির হয়ে ওঠে, আর কিভাবে মানুষের তৈরি করা সবচেয়ে শক্তিশালী দুর্গ কাগজের মতো ভেঙে পড়ল। আজকের এই ভিডিওতে আমরা প্রতিটি দৃশ্য অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব। তৈরি হয়ে যান এক রুদ্ধশ্বাস এবং আবেগময় যাত্রার জন্য, কারণ আজ মানবজাতি তার ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কাটি খেতে চলেছে। গল্পের শুরুতেই আমাদের এক অদ্ভুত এবং ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হয়। এক বিশাল সাম্রাজ্যের মানুষ হঠাৎ করে বুঝতে পারে যে তারা আসলে কোনো স্বাধীন জীবনযাপন করছেন না। বিগত 100 বছর ধরে তারা নিজেদের এক বিশাল দেয়ালের ভেতরে আটকে রেখেছে। এই দেয়ালের বাইরে কি আছে তা তারা কেউ জানে না, কিন্তু ভেতরে তারা নিজেদের নিরাপদ মনে করলেও আসলে তারা এক অদৃশ্য খাঁচায় বন্দির পাখির মতো জীবন কাটাচ্ছে। এই বন্দি জীবনের গ্লানি এবং প্রতি মুহূর্তে এক অজানা আশঙ্কার মধ্যে বেঁচে থাকার গল্পই আজ আমরা আলোচনা করব। আমাদের মূল চরিত্র এরেন ইয়েগার, যাকে আমরা প্রথম দৃশ্যেই এক অদ্ভুত ঘোরের মধ্যে দেখতে পাই। সে একটি গাছের নিচে গভীর ঘুমে মগ্ন ছিল। তার পাশে দাঁড়িয়ে ছিল তার বাল্যবন্ধু মিকাসা। মিকাসা যখন তাকে ডেকে তোলে, তখন এরেনের মনে হয় সে যেন 1000 বছরের কোনো দীর্ঘ দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু ঘুম থেকে ওঠার পর সেই স্বপ্নের কোনো অংশই তার মনে থাকে না। তার চোখ দিয়ে তখন অবিরত জল ঝরছিল, যা দেখে মিকাসা বেশ অবাক হয়ে যায়। সময়কাল তখন 845 সাল। স্থানটির নাম সেগনসিনা ডিস্ট্রিক্ট, যা মানব সভ্যতার একেবারে বাইরের সীমানার দেয়ালের কাছে অবস্থিত। এখানকার সাধারণ মানুষ মনে করে এই বিশাল দেয়ালগুলো ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদ। তারা বিশ্বাস করে এই দেয়াল যতদিন অক্ষত থাকবে ততদিন তাদের জীবন সুরক্ষিত। কিন্তু এই অন্ধবিশ্বাসের আড়ালে যে কি ভয়ঙ্কর বিপদ ওত পেতে আছে তা সাধারণ মানুষ তখনও টের পায়নি। বাড়ি ফেরার পথে এরেন মিকাসাকে অনুরোধ করে সে যেন তার কেঁদে ফেলার বিষয়টি কাউকে না জানায়। মিকাসা রাজি হলেও সে এরেনকে পরামর্শ দেয় যে তার এই অকারণ আবেগের কথা তার বাবা মাকে জানানো উচিত। এরেন নিজের আবেগ নিয়ে কিছুটা লজ্জিত বোধ করে এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের এই সরল কথোপকথন আমাদের দেখায় যে আসন্ন ঝড়ের আগে পরিস্থিতি কতটা শান্ত ছিল। পথের মধ্যে তাদের দেখা হয় হানিস নামের এক রক্ষী বাহিনীর সদস্যের সাথে। হানিস এবং তার সহকর্মীরা তখন ডিউটি ছেড়ে নেশাক্ত জিনিস পান করতে ব্যস্ত। এই দৃশ্য দেখে এরেন অত্যন্ত ক্ষুব্ধ হয়। সে তাদের প্রশ্ন করে যদি কোনোদিন বাইরের শত্রুরা দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে, তখন তারা এই অবস্থায় কিভাবে সাধারণ মানুষকে রক্ষা করবে। কিন্তু হানিস এবং অন্য সৈন্যরা এরেনের এই আশঙ্কাকে হেসেই উড়িয়ে দেয়। হানিস এরেনকে বোঝানোর চেষ্টা করে যে গত 100 বছর ধরে এই দেয়ালে কোনো আঁচড় লাগেনি, তাই অযথা ভয় পাওয়ার কোনো কারণই নেই। সে আরো বলে যে দেয়ালগুলো 50 মিটার উঁচু, যা পার করা যে কোনো শক্তির পক্ষেই অসম্ভব। সৈন্যদের এই অতি আত্মবিশ্বাস এবং অলসতা আমাদের ইঙ্গিত দেয় যে দীর্ঘদিনের শান্তি কিভাবে একটি জাতিকে ভেতর থেকে অসাড় এবং অসচেতন করে তোলে। এরেন যখন তার বাবার কথা উল্লেখ করে বলে যে পরিস্থিতি যখন বেশি শান্ত থাকে তখনই বড় বিপদ আসে, তখন সৈন্যরা এরেনের বাবার প্রতি সম্মান প্রদর্শন করে। এরেনের বাবা ডক্টর ইয়েগার ছিলেন একজন নামকরা চিকিৎসক।
যিনি এর আগে এই শহরকে এক বড় মহামারীর হাত থেকে বাঁচিয়েছিলেন। তাই শহরের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত। তবে সৈন্যরা মনে করত এবং বহিঃ প্রতিপক্ষের আক্রমণ দুটি সম্পূর্ণই ভিন্ন বিষয়। সৈন্যরা এরেনকে বোঝায় যে তাদের কাজ শুধু দেয়ালের ওপর নজর রাখা, যুদ্ধ করা নয়। তারা মনে করে যতদিন মানুষ তাদের অলস ভাববে ততদিনই বুঝতে হবে সমাজ শান্তিতে আছে। কিন্তু এরেন এই মানসিকতা মেনে নিতে পারে না। তার মনে প্রতিপক্ষের ভয়ে দেয়ালের ভেতরে আবদ্ধ থেকে জীবন পার করা আর খোয়ারে বন্দি পশু পাখির মতো বেঁচে থাকার মধ্যে কোনো তফাৎ নেই। এরেন যখন এই বন্দি জীবন থেকে মুক্তি চায় তখন মিকাসা তাকে সতর্ক করে দেয়। কারণ মিকাসা জানতো এরেন আসলে সেই বিশেষ বাহিনীর অংশ হতে চায় যারা দেয়ালের বাইরে গিয়ে অনুসন্ধান চালায়। কিছুক্ষণের মধ্যেই শহরের মূল ফটক খোলার ঘোষণা দেওয়া হয়। এরেন এবং মিকাসা দ্রুত সেদিকে ছুটে যায়, কারণ দেয়ালের বাইরে অভিযানে যাওয়া সার্ভে কোরের সদস্যরা সেদিন ফিরে আসছিল। শহরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের বীরদের দেখার জন্য। কিন্তু ফটক খোলার পর যে দৃশ্য সামনে আসে তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। যে সৈন্যরা অত্যন্ত শৌর্য বীর্যের সাথে অভিযানে গিয়েছিল তাদের মধ্যে মাত্র কয়েকজন জীবিত ফিরে এসেছে। তাদের শরীর ক্ষতবিক্ষত, পোশাকে ধুলোবালি এবং চোখে ছিল চরম পরাজয়ের গ্লানি। তারা কোনো সুসংবাদ তো আনতেই পারেনি, উল্টো বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এই ফিরে আসা দলের সামনে এক বৃদ্ধা মা ছুটে আসেন। তিনি তার সন্তান মজিসের খোঁজ করছিলেন। দলের কমান্ডার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সেই মায়ের সামনে এগিয়ে আসেন এবং একটি কাপড়ে জড়ানো বস্তুর অংশ তার হাতে তুলে দেন। এটি ছিল তার সন্তানের শেষ স্মৃতি। এই দৃশ্যটি পুরো এলাকার পরিবেশকে স্তব্ধ করে দেয় এবং যুদ্ধের ভয়াবহতা সবার সামনে ফুটিয়ে তোলে। সেই শোকার্ত মা কান্নায় ভেঙে পড়ে। কমান্ডারের কাছে জানতে চান তার সন্তানের এই চলে যাওয়া কি মানবজাতির কোনো উপকারে এসেছে? তারা কি প্রতিপক্ষদের সম্পর্কে নতুন কোনো তথ্য জানতে পেরেছে? কমান্ডারের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তিনি চিৎকার করে কেঁদে ওঠেন এবং স্বীকার করেন যে এই অভিযানেও তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং অনেক জীবন বৃথাই হারিয়ে গেছে। এই ব্যর্থতা দেখে পেছনের ভিড় থেকে কিছু মানুষ সার্ভে করে সমালোচনা করতে শুরু করে। তারা বলতে থাকে এই সৈন্যরা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অপচয় করে এবং কোনো কাজের কাজ করতে পারে না। এই নিষ্ঠুর মন্তব্য শুনে এরেন নিজের রাগ সংবরণ করতে পারে না। সে একটি কাঠের টুকরো নিয়ে সেই সমালোচনকারীর ওপর চড়াও হয়, কিন্তু মিকাসা তাকে টেনে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। মিকাসা এরেনকে শান্ত করার জন্য তার সংগৃহীত কাঠের বোঝা কেড়ে নেয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে দেয়ালের বাইরের পৃথিবী কতটা বিপজ্জনক। সে এরেনকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বলে, কিন্তু এরেন তার সিদ্ধান্তে অনড় থাকে। সে মনে করে সত্যকে আড়াল করে ঘরের কোণে বসে থাকা কোনো সমাধান নয়। এই ঘটনা তাদের দুজনের মধ্যেকার আদর্শিক দ্বন্দ্বকে আরো স্পষ্ট করে তোলে। কিছুক্ষণ পর এরেন এবং মিকাসা তাদের বাড়িতে পৌঁছায়। এরেনের মা কার্লা তাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি এরেনের অতিরিক্ত পরিশ্রম দেখে কিছুটা অবাক হন, কিন্তু মিকাসা তখনই আসল সত্যিটি ফাঁস করে দেয়। সে এরেনের মার কাছে বলে দেয় যে এরেন সার্ভে করে যোগ দিতে চায়। এই কথা শুনে কার্লা অত্যন্ত চিন্তিত হয় এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন। কার্লা এরেনকে বোঝানোর চেষ্টা করেন যে দেয়ালের বাইরে যাওয়া মানে নিশ্চিত ধ্বংসের মুখে পড়া। তিনি তার স্বামীকে অনুরোধ করেন এরেনকে বোঝানোর জন্য, কিন্তু এরেনের বাবা ডক্টর ইয়েগার শান্তভাবে এরেনের দিকে তাকান এবং জানতে চান সে কেন বাইরে যেতে চায়। এরেন উত্তর দেয় যে সে বাইরের বিশাল পৃথিবী নিজের চোখে দেখতে চায় এবং যারা আগে প্রাণ হারিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দিতে চায় না। এরেনের কথা শুনে তার বাবা ডক্টর ইয়েগার কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন যে মানুষের জানার ইচ্ছাকে কখনো জোর করে চেপে রাখা যায় না। তিনি একটি জরুরি কাজে শহরের ভেতরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার আগে তিনি তার গলার চাবিটি এরেনকে দেখিয়ে প্রতিশ্রুতি দেন যে তিনি যখন ফিরে আসবেন তখন এরেনকে তাদের বাড়ির সেই গোপন বেসমেন্টটি দেখাবেন যা এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। বাবার চলে যাওয়ার পর এরেন ঘর থেকে বের হয়ে যায়। রাস্তায় তার দেখা হয় তার আরেক পরম বন্ধু আরমিনের সাথে। আরমিন ছিল অত্যন্ত মেধাবী কিন্তু শারীরিকভাবে কিছুটা দুর্বল। এরেন যখন সেখানে পৌঁছায়
তখন সে দেখে কিছু স্থানীয় ছেলে আর্মিনকে তার প্রগতিশীল চিন্তা ভাবনার জন্য হেনস্থা করছে। আর্মিনও বিশ্বাস করত যে মানুষের দেয়ালের বাইরে যাওয়ার অধিকার রয়েছে। ছেলেগুলো যখন এরেনকে আসতে দেখে তখন তারা মিকাসার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর্মিন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে এবং এরেনকে ধন্যবাদ জানায়। তারা নদীর পাড়ে বসে আলোচনা করতে থাকে যে কেন এই সমাজের মানুষ বাইরের জগৎ সম্পর্কে কথা বলাকে এক বড় অপরাধ বলে মনে করে। আর্মিনের মতে সরকার এবং সমাজ দীর্ঘদিনের মিথ্যা শান্তিতে অভ্যস্ত হয়ে গেছে। আর্মিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে, গত 100 বছর ধরে এই দেয়াল সুরক্ষিত আছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে এটি কখনো ভাঙবে না। কোনো বড় বিপর্যয় যে কোনো মুহূর্তে আসতেই পারে এবং তার জন্য কেউ প্রস্তুত নয়। তাদের এই আলোচনার মাঝেই হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে আসে এবং প্রকৃতির পশু পাখিরা চঞ্চল হয়ে ওঠে। হঠাৎ করেই পুরো শহর এক তীব্র কম্পনে কেঁপে ওঠে। আকাশ থেকে যেন কোনো উল্কা বা বজ্রপাত নেমে আসে। মাটির এই তীব্র কম্পনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরেন, মিকাসা এবং আর্মিন দ্রুত শহরের মূল চত্বরের দিকে ছুটে যায়, দেখার জন্য যে আসলে কি ঘটছে। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখে তা তাদের কল্পনারও বাইরে ছিল। দেয়ালের ওপাশে এক বিশাল ধোঁয়া সৃষ্টি হয় এবং সেই ধোঁয়ার মধ্য থেকে আবির্ভূত হয় এক বিশাল আকৃতির হাত। সেই হাতটি এসে পড়ে 50 মিটার উঁচু দেয়ালের একেবারে ওপরের অংশে। সাধারণ মানুষ স্তব্ধ হয়ে যায়, কারণ তাদের ধারণা ছিল এই দেয়ালের চেয়ে উঁচু বা শক্তিশালী আর কিছুই হতে পারে না। কিন্তু এই নতুন প্রতিপক্ষ ছিল দেয়ালের চেয়েও বিশাল। সেই বিশাল অবয়বটি দেয়ালের উপর থেকে পুরো শহরের দিকে তাকাচ্ছিল। তার শরীর থেকে তীব্র উত্তাপ এবং ধোঁয়া বের হচ্ছিল। হানিস এবং অন্য সৈন্যরা ভয়ে জড়সড় হয়ে পড়ে। তাদের হাতের সরঞ্জামগুলো কাঁপতে থাকে। 100 বছরের যে শান্তি নিয়ে তারা অহংকার করত তা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায়। সেই বিশাল সত্তাটি তার পা দিয়ে দেয়ালের নিচের অংশে তীব্র লাথি মারে। এই আঘাতে 50 মিটার উঁচু পাথরের দেয়াল কাগজের মতো ভেঙে পড়ে। দেয়ালের বিশাল বিশাল পাথরের টুকরো শহরের ভেতরে এসে পড়তে থাকে, যার নিচে চাপা পড়ে বহু ঘরবাড়ি এবং মানুষ। সগনশিনা ডিস্ট্রিক্টের মূল প্রবেশদ্বারটি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যায়। দেয়াল ভেঙে যাওয়ার সাথে সাথেই বাইরের ছোট ও মাঝারি আকৃতির প্রতিপক্ষরা একে একে শহরের ভেতরে প্রবেশ করতে শুরু করে। তাদের মুখে কোনো হিংস্রতা ছিল না, বরং এক অদ্ভুত ও শীতল হাসি ছিল, যা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। শহরের সাধারণ মানুষ দিকবিদিক জ্ঞান হারিয়ে প্রাণ ভয়ে পালাতে শুরু করে। পুরো শহর মুহূর্তের মধ্যে ধ্বংস হতে থাকে। চারিদিকে যখন মানুষ পালাচ্ছিল তখন এরেন উল্টো দিকে দৌড়াতে শুরু করে। তার মনে পড়ে তার মায়ের কথা। তাদের বাড়িটি ছিল দেয়ালের খুব কাছাকাছি এলাকায়। মিকাসাও এরেনের পিছন পিছন ছুটে যায়। আর্মিন তাদের আটকানোর চেষ্টা করে, কারণ সে জানতো ওদিকের পরিস্থিতি কতটা বিপজ্জনক। কিন্তু এরেন তার মায়ের সুরক্ষার জন্য সবকিছু বাজি রাখতে প্রস্তুত ছিল। এরেন যখন তার পাড়ায় পৌঁছায় তখন সে দেখে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধ্বংসাবশেষের নিচে সে তার মাকে দেখতে পায়। কাররা পাথরের নিচে চাপা পড়েছিলেন এবং তিনি নড়াচড়া করতে পারছিলেন না। এরেন এবং মিকাসা দ্রুত ধ্বংসস্তূপ সরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। কারলা বুঝতে পেরেছিলেন যে তার পায়ের হাড় ভেঙে গেছে এবং তিনি কোনোভাবে এই স্থান থেকে পালাতে পারবেন না। তিনি এরেন এবং মিকাসাকে বারবার অনুরোধ করেন তাকে ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য, কারণ প্রতিপক্ষরা অলরেডি তাদের খুব কাছাকাছি চলে এসেছিল। কিন্তু এরেন কোনোভাবেই তার মাকে একা ফেলে যেতে রাজি ছিল না। ঠিক সেই মুহূর্তেই সেখানে রক্ষী বাহিনীর সদস্য হানিস এসে পৌঁছায়। কারলা হানিসকে দেখে কিছুটা স্বস্তি পান এবং তাকে অনুরোধ করেন বাচ্চাদের নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। হানিস প্রথমে মনে করছিল সে প্রতিপক্ষের মোকাবিলা করে কারলাকে উদ্ধার করতে পারবে। সে তার তলোয়ার বের করে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু যখন হানিস একটি বড় আকৃতির প্রতিপক্ষকে দেখে তাদের দিকে এগিয়ে আসতে, তখন তার ভেতরে সমস্ত সাহস উবে যায়। সেই প্রতিপক্ষর বিশাল শরীর এবং তার শীতল দৃষ্টি দেখে হানিস বুঝতে পারে যে এদের সামনে সাধারণ মানুষের কোনো ক্ষমতাই নেই। প্রাণ হারানোর ভয় তাকে গ্রাস করে এবং সে যুদ্ধ করার সিদ্ধান্ত পরিবর্তন করে। হানিস দ্রুত পিছনে ফিরে আসে এবং এরেন ও মিকাসাকে দুই বগলে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। এরেন চিৎকার করতে থাকে এবং হানিসকে ছেড়ে দেওয়ার জন্য বলে,
কার্লা দূর থেকে তাদের চলে যাওয়া দেখছিলেন। তিনি শেষবারের মতো বাচ্চাদের উদ্দেশ্যে বলেন, তাদের অবশ্যই জীবিত থাকতে হবে। বাচ্চারা যখন দূরে চলে যায় তখন কার্লা এক অদ্ভুত নিঃসঙ্গতা অনুভব করেন। তিনি নিজের মুখ হাত দিয়ে চেপে রাখেন, কারণ একজন মা হিসেবে তিনি চাননি তার সন্তানরা তার শেষ পরিণতি নিজের চোখে দেখুক। তিনি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যেন তার সন্তানরা সুরক্ষিত থাকে। সেই বিশাল প্রতিপক্ষটি কার্লার সামনে এসে দাঁড়ায়। সে ধ্বংসস্তূপ সরিয়ে কার্লাকে তুলে নেয়। এরেন দূর থেকেই পুরো ঘটনাটি দেখতে পাচ্ছিল। সে তার চোখের সামনে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়টিকে হারিয়ে যেতে দেখে। এই দৃশ্যটি এরেনের মনের ভেতরে সরলতাকে চিরতরে শেষ করে দেয়। গল্পের শেষে এসে আবারও সেই প্রথম লাইনের পুনরাবৃত্তি ঘটে। মানুষের মনে পড়ে যায় যে দেয়ালের ভেতরে সুরক্ষিত থাকার যে মিথ্যা অহংকার তারা করত তা আসলে এক বিভ্রম ছিল। তারা আসলে এক বিশাল খাঁচায় বন্দী ছিল, যেখানে কোনো নিরাপত্তা ছিল না। আজ সেই খাঁচা ভেঙে গেছে এবং মানুষের সামনে শুধু অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। নৌকার ওপারে বসে এরেন যখন শহরের ধ্বংসলীলা দেখছিল তখন তার চোখের জল শুকিয়ে ক্রোধে পরিণত হয়। সে নিজের মনের মধ্যে এক কঠিন প্রতিজ্ঞা করে। সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে এতটা শক্তিশালী করবে যাতে এই পৃথিবীর বুক থেকে সমস্ত প্রতিপক্ষদের সে চিরতরে নির্মূল করতে পারে। আর এভাবেই শুরু হয় এক অসাধারণ ছেলের এক চরম প্রতিশোধের মহাকাব্যিক গল্প। সেগুনশিলা ডিস্ট্রিক্টের সেই অভিশপ্ত দিনের সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন মানুষের বুক ফাটা আর্তনাদ আর শহরের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। যে মানুষগুলো সকালবেলাও নিজেদের এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব মনে করত, সূর্যাস্তের পর তারা বুঝতে পারলো এক বিশাল ক্ষমতার সামনে তারা কতটা অসহায়, কতটা ক্ষুদ্র। এই প্রথম এপিসোডটি আমাদের শুধু এক ধ্বংসযজ্ঞ দেখায়নি, বরং এটি জন্ম দিয়েছে এক চরম প্রতিশোধের। নৌকার উপর বসে থাকা সেই ছোট ছেলে এরেন, যে নিজের চোখের সামনে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে যেতে দেখেছে, তার চোখের জল এখন আর দুর্বলতার প্রতীক নয়, তা এখন রূপান্তরিত হয়েছে এক অগ্নিকুণ্ডে। তার এই জ্বলন্ত চোখ আর মুষ্টিবদ্ধ হাত জানান দিচ্ছে যে খাঁচায় বন্দি পশুর মতো বাঁচার দিন এবার শেষ। কিন্তু এরেনের বাবার সেই রহস্যময় বেসমেন্টের চাবিটির রহস্য কি লুকিয়ে আছে সেই মাটির নিচে? আর মানুষের সেই বিশাল দেয়ালগুলো এক লাথিতে ভেঙে ফেলা সেই মহাশক্তিশালী প্রতিপক্ষটি আসলে কারা? মানবজাতি কি পারবে এই চরম পরাজয় কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে, নাকি এটাই হতে চলেছে সভ্যতার শেষ অধ্যায়? এই সবকিছুর উত্তর লুকিয়ে আছে পরবর্তী পর্বগুলোতে। এরেনের এই প্রতিশোধের আগুন তাকে কোন ভয়াবহ পথের দিকে নিয়ে যাবে তা জানতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিনগুলোতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে এই মহাকাব্যের পরবর্তী রোমাঞ্চকর পর্বে।